নমস্কার। পূর্বা, লালমাটি ও এলএফ বুকস এই তিন প্রকাশনীর যৌথ উদ্যোগে আয়োজিত জহিরুল হাসান, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, তার জন্মদিন 6ই মার্চ তিনি 80 বছর পূর্ণ করেছেন। সেই উপলক্ষে আজকে 5ই এপ্রিল, এক মাসের মাথায় তারা 81 চলছে এখন। এই অনুষ্ঠান, এই মহতী সাহিত্য সভায় যারা এসেছেন প্রত্যেক মানুষকে আমাদের প্রণাম। মঞ্চে আহ্বান করব শ্রী ব্রজেন্দ্রনাথ ধরকে স্বরচিত কবিতা পাঠের জন্য। জাহিরুল দাকে নিবেদিত কবিতা বাতিস্তম্ভ। তার সাথে দেখা অর্ধেন্দু নিবাসে সে সন্তোষপুর, মনে হয় সেদিনের, অথচ সে স্রোত বহুদূর। আবর্তে আবর্তিত হয় মেঘরোদ্দুর ছুঁয়ে বঙ্গবসুন্ধরায়। ছায়াময় বৃক্ষ সে, দিনে দিনে বোধি নিশ্চয়। কত পথে কত বাঁকে এই জীবন সহস্র ধারা, তবু সব স্মরণেই পাই তার আদিগন্ত সাড়া। দেখার সূত্র যদি অন্তরে বিকাশের অবিকরজ জলে, ভূমি ভরে বিবিধ ফসলে এই ব্রতে এই অনুভব। শুধু পত্রিকা হৃদয় নয়, ইতিবৃত্ত শিরোপায় বঙ্গ বিজয়। জীবন ছন্দে তার ভাষা সূত্রে গাথাহার, 10 দিশে হয় সমুজ্জ্বল। অতল ভাবনা নিয়ে শত দলে শত পরিমল, আজও তার বুক ভরা জোয়ারের জল। বজবজ বাটা ছুঁয়ে চটাই কি স্থিত, শ্রেণীকক্ষের আধারে প্রজ্বলিত। সে শিখা আমার দেখা, সে আমার অগ্নিবলয়। জাহিরুল দাকে এক বাতিস্তম্ভ মনে হয়। এখন তো দেখা হয় আখরে আখরে। ঘাটে বাঁধা নৌকা কেন যায় সরে, কুলের সমীপে তবু আমি কুলহীন। সূর্যাস্তে গহীন গাং হচ্ছে রঙিন। ঢেউ ভাঙা, ঢেউয়ে ঢেউয়ে তার দোল খায় দরিয়ার এপার ওপার। মনভূমি ঝরে ঝরে করে নমস্কার। আজকের এই মহতী সভায় সভাপতিত্ব করবার জন্যে শ্রী সলিল চট্টোপাধ্যায়কে মঞ্চে আহ্বান করছি। সলিলদা সুদূর মেদিনীপুরে থাকেন, তিনি শুধু আজকের অনুষ্ঠানের জন্য এসেছেন। আমাদের কৃতজ্ঞতা তার কাছে। সম্মানিত অতিথি হিসেবে তরুণ কুমার ঘটক, অভ্র ঘোষ, হর্ষ দত্ত, সুরঙ্গমা ভদ্র, আহমদ হাসান ইমরান, এই মানুষজনদের মঞ্চে আহ্বান করছি। আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসন গ্রহণ করুন। সলিল চট্টোপাধ্যায় সভাপতি, সম্মানিত অতিথি তরুণ কুমার ঘটক, অভ্র ঘোষ, হর্ষ দত্ত, সুরঙ্গমা ভদ্র, আহমদ হাসান ইমরান। এখন সভাপতি ও সম্মানিত অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে। পুষ্পস্তবক দিয়ে পুরমহিলা পত্রিকার সম্পাদক পূর্বালী ঘোষ এবং জাহিরুলদার নাতি সমন্বয় পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে তাদের সম্মাননা জানাচ্ছেন। পিছন দিকে গেলে সুবিধা হবে। এই স্মারকটা আমাদের সম্মানিত অতিথি সভাপতি সবার হাতে দেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের স্মৃতিচিহ্ন হিসেবে।
কারণ উত্তরীয় ফুল হয়তো বাড়িতে যত্ন করে রাখলেও তাতে ধুলে জমবে, কিন্তু এর ধুলোটা নিয়মিত মোছা হবে, জাহিরুল্লাহ চকচক করবে। মঞ্চে জাহিরুল হাসান। নমস্কার, সকলকে অনেক ধন্যবাদ। আপনারা এসেছেন। আমি এবং আমার পরিবার খুব ছোট নয়, আপনারাও আমার পরিবারভুক্ত, এবং আমরা সকলেই খুব খুশি হয়েছি। এক বিরল মুহূর্ত, জীবনে এমন মুহূর্ত আর তো আসবে বলে আমার মনে হয় না। এটা একটা স্মরণীয় মুহূর্ত। আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার, প্রণাম। এখন পূর্ববঙ্গীয় পত্রিকার জাহিরুল হাসান বিশেষ পরিপূরক সংখ্যা। আপনাদের মনে হতে পারে বিশেষ পরিপূরক কেন? 2011 সনে প্রকাশিত হয়েছিল পূর্ববঙ্গীয় পত্রিকার জাহিরুল হাসান সংখ্যা। এবার তারই পরিপূরক, তার 80 বছর পূর্তি উপলক্ষে 6ই মার্চ, সেই উপলক্ষে আজ 5ই এপ্রিল প্রকাশ হবে বিশেষ পরিপূরক সংখ্যার পূর্ববঙ্গীয়া জাহিরুল হাসান সংখ্যা। জাহিরুল্লাহকে উত্তরীয় পড়াচ্ছে আমাদের নিমাই গড়াই লালমাটি প্রকাশনের তরফ থেকে। সুশান্ত, আমার খুব প্রিয় পাত্র শিল্পী সুশান্ত দাস। ফুলের তোড়াটা দেবে। সুশান্ত জাহিরুল্লাহর জন্য একটা ছবি এনেছে, সুশান্ত সেটা জাহিরুল্লাহর হাতে তুলে দিচ্ছে। পূর্বাণী ঘোষ আহ্বান করি তাকে পুষ্পস্তবক হাতে তুলে দেওয়ার জন্য। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। পুষ্পস্তবক তুলে দেবে পূর্বাণী ঘোষ, পূর্ববঙ্গীয় পত্রিকার সম্পাদক পূর্বাণী ঘোষ। আমাদের পূর্বাণী, আমাদের ছোট বোন ও পূর্ববঙ্গীয় পত্রিকার সহ সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিন ধরে ও আমাদের সঙ্গে আছে। আচ্ছা, খুব ভালো থাকো। পত্রিকাটা কই মিশা? নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এইবার বিশেষ পরিপূরক সংখ্যার প্রকাশ। মঞ্চে যারা আছেন তারা পত্রিকা হাতে নিয়ে, সবাইকে দাঁড়াতে বলবো না কারণ আমি নয় বাচ্চা ছেলে, কিন্তু তারা সব 80 ঊর্ধ্ব, সেই জন্য তাদের বলা উচিত নয়। তাদের হাতে দিয়েই প্রকাশ হচ্ছে, তারা একটু দয়া করে হাতে ধরবেন। না না, সবাই দাঁড়াতে, শরীরে দাঁড়ানো, সুরঙ্গমানি দাঁড়ানো, এইরকম। বইটা একটু তুলে ধরে দেখালেই হবে। ওটা অভ্রতা লম্বা মানুষ দেখাচ্ছেন, শৈল্লা বসুন, হর্ষও দেখাচ্ছে, কোনো অসুবিধে নেই।
পত্রিকা প্রকাশ হলো, এইবার আমাদের ধারাবাহিক বক্তব্য রাখার ব্যাপার আছে। চেতাবনী শুনেছি আমি আসতেই, কেউ বলেছেন জাহিরুল্লাহকে স্টার সঞ্চালক, সে তো একাই বলবে, আমার তো একটু বলতেই হয়, কিছু করার নেই, ধর্ম। আমি আপনাদের দয়া করে হাত জোর করে বলছি, আমি যেন কাউকে আমার থামাতে না হয়, দয়া করে আপনারা 5 মিনিট নির্ধারিত সময় প্রত্যেকের জন্য আপনারা সেইটুকুনি বললে, কারণ পরবর্তী সময়ে একটা আকর্ষণীয় অংশ জাহিরুল্লাহর সঙ্গে কথোপকথন, সেইটা করবার জন্য এই মিনতি জানাচ্ছি, করজোড়ে মিনতি জানাচ্ছি। এই সংখ্যাটি নিয়ে যেটা প্রকাশ হলো বলবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমজাদ হোসেন, তাকে মঞ্চে আহ্বান করি। আমি সরে যাচ্ছি, তাকে বরণ করে নেওয়া হবে, বরণ করলেই তিনি 5 মিনিট বরাদ্দ ব্যয় করবেন। মাননীয় সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ এবং আমাদের প্রিয় জাহিরুল হাসান, আপনারা জানেন যে এটা একটা সত্যি সত্যি বিরল মুহূর্ত। 80 বছরের জন্মদিনে আমরা জাহিরুল হাসান সাহেবকে অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো এই যে বিশেষ জাহিরুল হাসান বিশেষ পরিপূরক সংখ্যা, এইটি আজকে প্রকাশ হলো। আপনারা শুনেছেন যে 2011 সালে আরেকটি জাহিরুল হাসান বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল, তারই পরিপূরক। কিন্তু আর এক অর্থেও এটা পরিপূরক বলা যেতে পারে যে আমরা জাহিরুল হাসান সম্পর্কে কম বেশি যা জানি এবং আমাদের জানার তথ্য এবং উপলব্ধির যেটুকুনি অভাব আছে, এই বিশেষ পরিপূরক সংখ্যা আমি মনে করি তা আমাদের পূরণ করতে অবশ্যই সাহায্য করবে। এবং একটা গুরুত্বপূর্ণ মূল্যবান প্রবন্ধ, জাহিরুল হাসান ব্যক্তি এবং পারিবারিক জীবনে কেমন ছিলেন, সেই সঙ্গে লেখক, সম্পাদক, ইতিহাস গবেষক, অনুবাদক, এরকম জীবনীকার, এই অসংখ্য জাহিরুল হাসানের যে বহুমুখী ব্যক্তিত্ব, যে তার সত্তা, তার চমৎকার পরিচয় এই পত্রিকার এই সংখ্যায় আছে। আপনারা জানেন এই সংখ্যার মধ্যেই একটা জায়গাতে সৈয়দ মুস্তাফা সিরাজ বলেছেন যে জাহিরুল হাসান এই নামটার অর্থ সৌন্দর্যের প্রকাশক, সৌন্দর্যের প্রকাশ। অ্যাকচুয়ালি হাসান এটার মানে সৌন্দর্য, আপনারা জানেন হাসিন, হাসিনা এগুলোর মানে সুন্দর। তো জাহির হওয়া, সৌন্দর্যের প্রকাশ। তো তার যে সত্তা, তার যে ব্যক্তিত্বের নানা ঝলক, সেইটা আমরা এই পত্রিকায় বিশেষভাবে পাব। সব লেখাগুলোর কথা উল্লেখ করার তো দরকার নেই, প্রায় তার সব লেখা নিয়েই এখানে আলোচনা আছে। কিন্তু যেগুলো খুব গুরুত্বপূর্ণ লেখা বলে আমি মনে করি, যেমন কাজী আব্দুল ওদুদের জীবনী, যেটা সাহিত্য একাডেমি থেকে বেরিয়েছে। এছাড়া মনীষী যে রেজাউল করিম, তারও জীবনী সাহিত্য একাডেমি থেকে বেরিয়েছে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে বেরিয়েছে জসিমউদ্দিনের জীবনী, এবং তিনি রোকেয়াকে নিয়ে লিখেছেন, মুসলিম নারী রোকেয়া এবং তার আগে ও পরে। এছাড়া সৈয়দ মুস্তাফা সিরাজের জীবনী, মান্টো, সাদাত হাসান মান্টোকে নিয়ে লেখা। এই অসংখ্য জীবনী গ্রন্থগুলো, 5টা বিখ্যাত জীবনী গ্রন্থ ছাড়াও তার যে ইতিহাস গবেষণার কাজ আছে, সবগুলো নিয়ে আলোচনা আছে। আর সবথেকে বড় যেটা একটা ঐতিহাসিক কাজ বলে সবাই তাকে স্বীকৃতি দেন, সেটা হচ্ছে সাহিত্যের ইয়ারবুক। লালমাটি প্রকাশনা আয়োজিত জাহিরুল হাসান প্রণীত কালের কাফেলা আমাদের সময়ের গল্প প্রকাশের শুভ মুহূর্ত এখন। লালমাটির পক্ষে নিমাই গিরিকে মঞ্চে আসতে বলি এবং কালের কাফেলা আমাদের সময়ের গল্প প্রকাশেরই শুভ মুহূর্তকে গড়ে তুলি আমরা আমাদের কৃতকর্ম দিয়ে। এবার বইটা দেখিয়ে ছবি তুলতেই হবে, কারণ এখন ছবি তোলাটা হচ্ছে একদম নিত্যকর্মের মতন। এখনকার ছানা বলছে ডিজিটালটাই বেঁচে থাকে। বিখ্যাত অনুবাদ সাহিত্যিক শ্রী তরুণ কুমার ঘটক মহাশয়কে আহ্বান জানাচ্ছি
এই বইটি সম্বন্ধে কিছু বলার কথা। কালের কাফেলা, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। মঞ্চে উপবিষ্ট যারা এবং যারা সামনে আছেন সবাইকেই শুভেচ্ছা। কাফেলা এটা আরবি শব্দ, যার ইংরেজি হচ্ছে ক্যারাভান। আমিও শুরুতে বিদেশি শব্দ নিচ্ছি, ফিকশন আর নন ফিকশন। ফিকশনের আবিধানিক অর্থ কল্পনাশ্রয়ী কাহিনী, নন ফিকশন তাহলে কি কল্পনাবিহীন রচনা? সাধারণত দেখা যায় লেখকরা প্রথমে নন ফিকশন লেখেন, কিছুটা পরিণত হলে, পরিচিত হলে তাদের অভিজ্ঞতা বোধ নিয়ে লেখেন নন ফিকশন। আর্জেন্টিনার বিশ্বপণ্ডিত লেখক হোর্হে লুইস বোর্হেস যে বড় গল্পগুলো লিখেছেন তাকে তিনি বলেছেন ফিকশন, কিন্তু সেগুলো খানিকটা প্রবন্ধ আর কিছুটা গল্প নিয়ে তৈরি। প্রাচীন সাহিত্য ইতিহাস পাঠ করে তিনি বিপুল জ্ঞান অর্জন করেছিলেন, বলি তার ফিকশনগুলো অদ্ভুত। ফিকশনের বিষয় কি বাস্তবতা বর্জিত? বোধ হয় না। কল্পনার বীজ থাকে বাস্তবতায়, এ নিয়ে বিতর্ক হতে পারে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস যাকে বলছেন তার চোখে দেখা বাস্তব, তা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ আমাদের সীমিত অভিজ্ঞতা দিয়ে বিচার করি কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। নন ফিকশন কি শুধুই বাস্তব? ট্রামের ভাড়া 1 পয়সা বাড়ানোর বিরুদ্ধে বিশাল আন্দোলন আজ বা আরও পরে মনে হবে অবাস্তব। ভোট প্রার্থী একজন ভোটারের দাড়ি কামিয়ে ভোট ভিক্ষা করছেন, এই ঘটনার মধ্যে অবাস্তবতা নেই। তাই বাস্তবতা আর অবাস্তবতা গায়ে গায়ে জড়িয়ে থাকে বলে মনে হয়। আমাদের চারপাশে অহরহ যা ঘটে চলেছে তার মধ্যে ফিকশন আর নন ফিকশনের মশলা থাকে। লেখক কীভাবে লিখছেন তার সৃষ্টি চরিত্র সেইভাবে নির্ধারিত হয়। যাই হোক, কালের কাফেলার মতো নন ফিকশন আমরা পড়ি কেন? তার মধ্যে আমাদের জীবনের, আমাদের সময়ের দর্পণ থাকে, আমরা নিজেদের দেখতে পাই, দেখতে ভালো লাগে। সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন নন ফিকশন, কিন্তু ফিকশনের মতোই চিত্তাকর্ষক। শঙ্করের কত অজানারে আরেকটি দারুণ নন ফিকশন, যাযাবর দৃষ্টিপাত সেরকম আরেকটি রচনা। আমাদের সময়ের লেখকদের মধ্যে নন ফিকশন লেখার তাগিদ দেখা যায় এবং সেগুলো পাঠকদের প্রিয় হয়ে ওঠে। কালের কাফেলা এক অভিযাত্রা, কিন্তু বিশাল আড়ম্বর নিয়ে শুরু হয় না। এক পরিবারকে কেন্দ্র করে ক্যারাভান এগিয়ে যায়। পরিবার যে সমাজের অন্তর্ভুক্ত, সেই মধ্যবিত্ত সমাজে শিক্ষিত মানুষ কিছু স্বপ্ন দেখে, কিছু প্রত্যাশা নিয়ে বাঁচে। সময়টা মোটামুটি গত শতাব্দীর 60 থেকে 80 দশক। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি কেমনভাবে জীবন কাটাতেন তার কথা আছে এই গ্রন্থে। কথকের সঙ্গে আমরা সেই পরিবারে ঢুকে পড়ি। মধ্যবিত্ত পরিবারে একজন উচ্চপদস্থ কেন্দ্রীয় সরকারের আধিকারিক থাকলে অর্থাভাবের কষ্ট থাকে না। বিলাসিতা না থাকলেও সন্তানের সুশিক্ষার ব্যবস্থা করতে পারেন। সন্তানের জন্ম থেকে মানুষ হওয়ার যাত্রা পৃথিবীর অন্যতম চিত্তাকর্ষক কাহিনী। এই পরিবারের সঙ্গে আমরা সেই সময়ের কলকাতা, বিশেষভাবে দক্ষিণ কলকাতার ছবি পাই। সেই পরিবারে অনেক আত্মীয় স্বজন এসে থাকতেন, যা আজকাল কম দেখা যায়। সেই পরিবারে ঝগড়াঝাঁটি তেমন হতো না, তিক্ততার পরিবেশ ছিল না। তারা বেড়াতে যান দার্জিলিং, সেই ভ্রমণের অভিজ্ঞতা পাঠকের ভালো লাগে। সেই সময়ের বিনোদন কেমন ছিল? ফুটবলের প্রতি বাঙালির আগ্রহের কথা আছে, সিনেমার কথাও আছে। থিয়েটার উজ্জ্বল সময় ওঠা, পাবলিক থিয়েটারের পাশে গ্রুপ থিয়েটারের ভূমিকার কথা বলা হয়েছে। তো কথকের সাহিত্য সংযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। লিটল ম্যাগাজিনের কিছু কথা অবশ্যই চলে আসে। যে সম্পাদক কিংবা লেখকের নাম আমরা হয়তো ভুলে গেছি, তাদের কথা কিছু পাই আত্মকথায়। এই কাফেলার মধ্যে লেখকের নিরাসক্ত চোখে দেখা জগৎ উন্মোচিত হয়। তার নিজস্ব জগতের চেয়ে বড় হয়ে পরিবার, সমাজ এবং সময়। কর্মজীবনের কথা, বদলির কথা তিনি ছুঁয়ে যান। কেরল রাজ্যে তার অবস্থানের সময় কী ঘটেছিল জেনে আমরা মজা পাই। তবে কোনো বিষয় তিনি দীর্ঘায়িত করেননি বলে পড়তে ভালো লাগে। তিক্ততা কিংবা সংঘাতের কথা নেই বললেই চলে। কালের কাফেলা আধুনিক সাবলীল বাংলা ভাষার এক নিদর্শন হয়ে থাকে। একটা কথা এবার বলবো বলে শেষ করছি। পাঠকের কাছে লেখক কিন্তু স্টার, তার ব্যক্তি জীবন কেমন জানতে ইচ্ছে করে। এই লেখা পড়ে মনে হয় তিনি সুরুচি সম্পন্ন, শিক্ষিত, রসিক, ভ্রমণ পিপাসু। অশালীন কথাবার্তায় তার আগ্রহ নেই। তিনি অনেক দিন লিখুন এই কামনা করি। ধন্যবাদ।
এখন আরেকটা বই প্রকাশ, এলএফ বুকসের তরফ থেকে জাহিরুল্লাহর যে বইটা বেরিয়েছে সেই বইটার প্রকাশ হবে ইতিহাসের খলনায়ক ভ্লাড ড্রাকুলা থেকে সোহরাওয়ার্দী। নিয়ম মতন ফটো সেশন। আরেকবার চা আসবে জোরে হাততালি দিলে। বইটির সম্পর্কে বলবেন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক ও কথা সাহিত্যিক রেজানুল করিম। রেজানুল করিমকে অনুরোধ জানাবো যথারীতি, নির্ধারিত সময়সীমা 5 মিনিট। যে কথা শেষে বলবো বলে ভেবে এসেছিলাম সে কথা প্রথমেই বলে নিই। জাহিরুল হাসান স্যার, অনেকেই এখানে আপনারা জাহিরুল দা বলেন, কিন্তু আমি কখনো জাহিরুল দা বলতে পারিনি। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমি ওনাকে দাদার মতো দেখলেও আমি সবসময় ওনাকে জাহিরুল হাসান স্যার বলি। ওনার কথা হচ্ছে ইতিহাস পড়ার মজাই আলাদা। পড়তে পড়তে ওনার বই পড়তে পড়তে এই কথাটা আমার নিজের জীবনের ভিতরেও অঙ্গীভূত করে নিয়েছি। এখনই যে বইটা প্রকাশিত হলো ইতিহাসের খলনায়ক দ্বিতীয় খণ্ড, তাহলে এর একটা প্রথম খণ্ড নিশ্চিতভাবেই আছে, এবং সেই খণ্ডটা দিয়েই ওনার সাথে আমার প্রথম পরিচয়। সেই খণ্ডটা পেয়ে আমি জাহিরুল হাসানে মজে গেছি, এবং সত্যি সত্যি বলতে গিয়ে একথা বলতেই হয়, আমি ইতিহাসের ছাত্র না হয়েও আমি এখন ইতিহাস প্রেমে একেবারে মশগুল। আমি যখন ওনার বই পড়ি এই ইতিহাসের খলনায়ক প্রথম খণ্ড, তখন থেকেই আমার মনের ভিতরে এইটা আসতো, পড়ছি না মানুষটাকে সামনে দেখছি যে মানুষটা আমার সাথে গল্পচ্ছলে ওই কথাগুলো বলছেন। এত সাবলীল লেখা, মানে কোনো ঐতিহাসিকের লেখা না, যিনি ভূগোল, ইতিহাস, সমাজনীতি সব গুলে খেয়েছেন তার লেখা আমার বারবার মনে হয়েছে। আমি একজন শিক্ষা জগতের লোক, দীর্ঘদিন শিক্ষা জগতে চাকরি করার সুবাদে দেখেছি, অনেক মাস্টারমশাইকে দেখেছি, অনেক মাস্টারমশাইয়ের সাথে পরিচিত হয়েছি। মাস্টারমশাইদেরও আমরা বুঝিয়েছি যে একটা সাবজেক্টে আপনি কিন্তু আপনার শিক্ষাটা দিতে পারেন না। যখন আপনি শিক্ষা দিচ্ছেন তখন একই সাথে আপনার সমস্ত বিষয়গুলো চলে আসবে, একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড। তাই এই ইতিহাসের খলনায়ক পড়তে পড়তেও প্রথম খণ্ডেও যেমন অনুভূতি হয়েছিল, আমার দ্বিতীয় খণ্ডেও সেই একই অনুভূতি চলছে। আমি বারবার অনুভব করেছি যে কি অসাধারণ মেধা এবং কি অসাধারণ শ্রমসাধ্য কাজ উনি করেছেন। এটাই এই ইতিহাসের খলনায়ক দ্বিতীয় খণ্ডে ভ্লাড ড্রাকুলা থেকে সোহরাওয়ার্দী অনেকগুলো খলনায়কের চরিত্র উনি তুলে ধরেছেন। কিন্তু খলনায়ক যখন পড়তে শুরু করলাম তখন দেখলাম যে ভ্লাড ড্রাকুলা, এ তো কোনোদিন সেইভাবে নাম শুনিনি। ড্রাকুলা খলনায়ক, কিন্তু ইতিহাসের কোনো মানুষ, সেটা মনে হয় ওনার বই পড়েই বুঝেছি। তারপরেই দেখলাম কলম্বাস। আরে কলম্বাস, সে আবার খলনায়ক হতে যাবে কেন? তিনি তো আমাদের কাছে হিরো। তারপরে দেখলাম যে না, নতুন দৃষ্টিভঙ্গিতে কলম্বাস বলুন, ভাস্কো ডা গামা বলুন, পিজারো বলুন, এই সমস্ত যেসব মানুষ ইতিহাসে একটা বড় ছাপ রেখে গেছেন, তাদের সম্বন্ধে আমরা যেটুকু ভাষা জেনেছিলাম, শুনেছিলাম, ওনার বই পড়ে আমাদের সেই ভাষা জ্ঞানগুলো সম্পূর্ণতা পাচ্ছে। শুধু তাই না, উনি একটা চ্যাপ্টার লিখেছেন এবং আমার মনে হয়েছে যে একটা চ্যাপ্টার মানে একটা বই। যদি এটা বই লিখতেন একদম পুরোপুরি গবেষণাধর্মী, এবং এত তথ্যসূত্র দিয়েছেন যে সেটা ভাবা যায় না যে একটা মানুষ একটা চ্যাপ্টার লিখতে গেলে এতগুলো তথ্যসূত্র ব্যবহার করে তারপরে বই লেখেন। কোনো ফাঁক নেই, কোনো ফোঁকর নেই, কিচ্ছু নেই। আমি কোনো এক জায়গায় প্রসঙ্গক্রমে বলেছিলাম যে একটা তথ্যসূত্র আমি শুধু চেক করেছিলাম। উনি বলছিলেন যে জম্মু কাশ্মীরের ওয়েবসাইটে এখনও এই ভুলটা রয়েছে। আমি শুধু গুগল দিয়ে সেই তথ্যসূত্রটা যে উনি বলছেন সেটা চেক করে দেখেছিলাম।
উনি যখন বলছেন তারপরেও 2 বছর পরেও জম্মু কাশ্মীরের সরকারি ওয়েবসাইটে সেই ভুলটা তখনও অবধি রয়ে গেছে। তাহলে এবারে ভাবুন যে একটা মানুষ কতটা পড়ুয়া হলে তবেই তিনি এত সব কিছু জানতে পারেন এবং আমাদের জন্য একেবারে উপহার দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। আমি অনেক দিন ধরেই স্যারকে বলছিলাম, স্যার কবে দ্বিতীয় খণ্ডটা বেরোবে, কবে দ্বিতীয় খণ্ডটা বেরোবে। যা দ্বিতীয় খণ্ড বেরিয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও অন্তত এই দ্বিতীয় খণ্ডটা পড়ে দেখবেন। এখানে যেসব চরিত্রের কথাগুলো লেখা আছে কোনো চরিত্রই ফেলনা নয়। আমি তো চাইবো একেবারে উনি সোহরাবর্দী অবধি নিয়ে এসছেন, মানে যাকে একসময় বলা হতো যে কুখ্যাত মানে ক্যালকাটা কিলিংয়ের নায়ক। তা যাই হোক, এই যে খলনায়ক বলতে যে খলনায়ক নয়, হিটলারটা আমার খুব প্রিয় বিষয় ছিল, আমার জানার বিষয় ছিল। যখন বিবেকানন্দ মুখোপাধ্যায়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক খণ্ড দ্বিতীয় খণ্ড যখন গোগ্রাসে গিলেছি, তখন মনে হয়েছে যে কেমন চরিত্র হিটলার। সেই হিটলার সম্বন্ধে উনি যা লিখেছেন আমার দৃষ্টিভঙ্গি পুরো পাল্টিয়ে গেছে। এরপরে একটা পত্রিকা তার 6ষ্ঠ সংখ্যা প্রকাশ হবে, 5ম সংখ্যা অবধি আগেই বেরিয়েছে, জাহিরুলের জাবেদা, এটা জুলাই সংখ্যা। এটা এখন প্রকাশের জন্যে শুভ মুহূর্ত। ছবি তোলার জন্য আপনারা তৈরি হয়ে যান, ছবি তুলতে হবে। সলিলদা নয়, সুরঙ্গমাদি নয়, হ্যাঁ, যারা দাঁড়াতে পারে। ও আপনি দাঁড়াচ্ছেন? আচ্ছা, এই এখন ভারতবর্ষে বোধহয় একমাত্র পত্রিকা যা সম্পাদকের নামে, বাংলাদেশে একটা পত্রিকা বেরোতো আগে, সেটা তো তিনি মারা গেছেন সম্পাদক। ভারতবর্ষে এখন সম্পাদকের নামেই একটিমাত্র পত্রিকা বেরোয়। তাকে মঞ্চে আসতে অনুরোধ করি, জাহিরুল্লাহ হাতে তুলে দেবেন। আসিফ ইকবাল। আসিফ, তোমার কথা বলো। তুমি তো বহরমপুর থেকে এসেছো, অধ্যাপক তো, অধ্যাপনা করে। আসিফ অধ্যাপনা করতে করতে আমি যখন ওকে দেখেছি, এখন গোঁফটা শুরু করে ফেলেছে, তখন মোটা গোঁফ ছিল, মাথায় একরাশ চুল ছিল, একদম কোঁকড়ানো ভরা চুল, এখন টাক পড়ে গেছে। এটা নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র মুর্শিদাবাদে একটা নতুন ট্রাস্ট হয়েছে। বাহ বাহ বাহ। সেখান থেকে আমরা, এটা আমাদের প্রথম বই এবং আমাদের নিজস্ব প্রকাশনা, নিজেরাই আমরা প্রকাশ করেছি। মুর্শিদাবাদের নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র একটা ট্রাস্ট আমরা গত 1 বছর হলো করেছি এবং সেই ট্রাস্ট নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র মুর্শিদাবাদ থেকে এটাই আমাদের প্রথম, আমাদের নিজস্ব, আমরা নিজেরাই বইটা প্রকাশ করেছি। এবং আমি এর অন্যতম সম্পাদনায় আছি। আমরা 4 জন সম্পাদনা করেছি, চন্দ্রপ্রকাশ সরকার মহাশয়, শাহাবুল ইসলাম এবং বিপ্লব বিশ্বাস এবং সঙ্গে আমি এই বইটা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জাহিরুল হাসান সাহেবকে উপহার স্বরূপ তুলে দিচ্ছি। আমি খুব খুশি মনে, এবং আমি চাইব যে এই সংস্থা নবপ্রতিষ্ঠিত এই সংস্থা ক্রমশ শক্তি অর্জন করুক এবং আরও অনেক কাজ করুক। নজরুল ইসলামকে নিয়ে কাজ করার অনেক কিছু এখনো বাকি আছে, তাই না? জাহিরুলদার 80 বছর হয়েছে, তো এই সংস্থাও 80 বছর চলুক অন্তত, এটাই প্রার্থনা বোধহয়। এবার পত্রিকা নিয়ে বলবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রী আশিস কুমার দে। মাননীয় সভাপতি এবং মঞ্চে উপস্থিত বুধমণ্ডলী আর সামনে যারা আছেন তারা আমার সকলেই সম্মানিত সুহৃদ এবং উপস্থিত সভাজন, আমরা একটু আগে তরুণ কুমার ঘটকের আলোচনায় শুনছিলাম এবং আমার চেয়ে যারা অভিজ্ঞ পণ্ডিত এখানে আছেন তারা জানেন যে ম্যাজিক শব্দটা এখন ব্যবহার করা হয় উপন্যাস এবং সৃজন সাহিত্যের ক্ষেত্রে অনেক জায়গায়, কোনো বিশেষ লেখককেও উদ্দেশ্য করা। এখন আমার বিস্তর বিদেশি সাহিত্য কিছু পড়া নেই, কিন্তু আমি লক্ষ্য করেছি গত 40 বা 45 বছর ধরে
যেটা পাশ্চাত্য সাহিত্যে বিখ্যাত মানুষেরা যারা ম্যাজিশিয়ান, এমনকি শব্দই চলে এসছে, তারা ম্যাজিক ওয়ার্ল্ড তৈরি করতে পারে। এখানে আমি অতদূর যাচ্ছি না। জাহিরুলের জাবেদা এটা যখন চিন্তা করা হয় তখন এই জাবেদা শব্দ নিয়ে অনেক দিন উনি খুব মাথা ঘামিয়েছেন। আর দুর্ভাগ্যক্রমে এই সমস্ত গোপন আলাপচারিতার সঙ্গে ছিলাম আমি, হয়তো আরো কেউ। প্রথম হচ্ছে, বাংলাদেশে বিনামূল্যে বিতরিত পত্রিকার সংখ্যা কম ছিল তা নয়। এখন বাঙালি দুরকমভাবে বিনামূল্যে বিতরিতকে দেখে। এক হচ্ছে এটা হাতে নিয়ে ফেলে দেওয়া যায়, দ্বিতীয় দেখে এটাকে নাড়াচাড়া করা যায়। কিন্তু কজন জমিয়ে রাখেন, এমনকি ইতিপূর্বে যারা 5টা সংখ্যা পেয়েছেন, আজকে 6টা সমেত, তারা প্রত্যেকেই তাদের মণিক কোঠায় জাহিরুলের জাবেদা আছে, আমার সন্দেহ আছে। উনি অনেককে পাঠান, সেটাও বোধহয় বিনামূল্যে বিতরিতের মধ্যে হচ্ছে ডাক বিভাগের দ্বারা প্রচারিত। তারা খুব বিখ্যাত মানুষ, তারা নানা রকমের সদুপদেশ দেন। কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে জাবেদার লেখাসূত্র শুধু নয়, একটা বিচিত্র জ্ঞানের প্রতি কৌতূহল। আর সবচেয়ে মজার হলো লেখক জোগাড় করার প্রণালী। আপনাকে 2 দিন আগে ফোন করে বললে একটা লেখা দাও, তার মধ্যে আবার 2বার ফোন এলো, লেখা হয়েছে। আমি জানি না অন্যদের ক্ষেত্রে এই তাড়নাটা উনি বজায় রাখেন কিনা, কিন্তু আমি এবং আমার স্ত্রী এখানে শিবরাতে উপস্থিত আছেন, দুজনকেই উনি উদ্বাস্ত করেন, কি রান্না করছো, লেখা কদ্দূর। এই যে সতত তাড়না, এটার মূলে কিন্তু জাহিরুলদার অন্যকে জাগিয়ে তোলার একটা ক্ষমতা আছে। আমি যতদূর দেখেছি, দিল্লি থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষেই বাঙালি যারা বিদ্যা চর্চা করেন, জ্ঞান চর্চা করেন, তারা অনেকেই এই ছোট্ট ট্যাবলয়েড বা এই পত্রিকাটা সম্বন্ধে উৎসাহী। বিচিত্রজন লিখছেন। আমিও দুর্ভাগ্যক্রমে এবার একটা লেখা লিখেছি যেটা আপনার একটু সচকিত করবে। এটা আত্মপ্রচারের জন্য বলছি না, ক্যাপশনটা হচ্ছে গালির গলাগলি। তো আপনি ভাবতে পারেন যে এটা কি হলো। আসলে এই পত্রিকার মধ্যে, এই ট্যাবলয়েডের মধ্যে জাহিরুলদার যেভাবে লেখক নির্বাচন করেন, তাদেরকে লেখক করে তোলেন বা শিক্ষিত লেখককে ফরমাস করেন, 500 শব্দের মধ্যে বন্দি করেন, আবার বলেন 550, 600 হলে অসুবিধা নেই, তুমি চালিয়ে যাও। এই তাড়না, ভৎসনা। আমরা ওই যে বিখ্যাত মানুষটার কথা শুনেছিলাম, তিনি নাকি লেখক তৈরি করতেন, তিনি আর কেউ নন, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু এই যুগে যিনি প্রায় 40-50 বছর ধরে লিটিল ম্যাগাজিনের প্রায় প্রাণ পুরুষ হিসেবে আছেন, একটু আগে তার প্রকাশিত বই সম্পর্কে আমরা বুঝেছি, কিন্তু তিনি যে বিনামূল্যে বিতরণের জন্য, হয়তো বাঙালির চোখ ফোটানোর জন্য এরকম একটা ট্যাবলয়েড বের করতে পারেন, এটা আমাদের কারোর কোশ্চেন কালের ধারণার মধ্যে ছিল না। যাই হোক, এক্ষুনি আবার ভৎসনা শুনতে হবে, 5 মিনিট হয়ে গেছে। এখন 5 মিনিটে না নিশ্চয়ই বলা যায় যারা অসাধারণ বক্তা, যেরকম ধন্যবাদ বললেন, 5 মিনিটের কম লাগতে পারে। কিন্তু জাবেদা সম্পর্কে এত ক্ষুদ্র সময়ের উপহার, আমি জানি সভাপতির ভাষণও বেচারি 5 মিনিট ছিল। তরুণবাবু আমার পূর্বাহ্নে পরিচিত। আমি বলছি না যে আমি সময়ের অভাব, শুনেছি এই অনুষ্ঠান 8টা পর্যন্ত চলবে, কিন্তু যে 5 মিনিট জাহিরুলের জাবেদার জন্য নিবেদিত হলো, আর দুর্ভাগ্যবশত আমার মতো স্পষ্টভাষী
একটু কটু বক্তার হাতে প্রদত্ত হলো, তাতে আমি ধন্য। এবং তার সঙ্গে জাহিরুলের জাবেদা যে কোনো সংখ্যায় আপনি উল্টে দেখুন, একটা বিচিত্র বিষয় সম্পর্কে মানুষের কোনো সময় কারুর সম্পর্কে টুকরো অভিজ্ঞতা, কলকাতার নানা প্রান্ত নিয়ে লেখা। তো এইসব মিলিয়ে আমার আবার ভয় হচ্ছে জাবেদায় আবেগে উত্তপ্ত হয়ে আমি আবার 5 মিনিটের সময়সীমা অতিক্রম করে যাব। পরের বক্তা ভাববেন যে আমার 5 মিনিট থেকে কেটে নিল, কোনো দরকার নেই। আমি জাবেদা এবং জাহিরুলের আজকে যদিও জন্মদিন আগে হয়ে গেছে, আমরা একটু লেট করে পালন করছি। তো জাহিরুল্লাহ গত প্রায় 45 বছর আমাদের সাথে চলাফেরা করছেন, এবং কলেজ স্ট্রিটে হাঁটতে গিয়ে আমি দেখেছি আমার চেয়ে উনি বেশি নয়, বছর 2.5-3 বড়, কিন্তু যেই ধরনের পদক্ষেপে উনি এগিয়ে যান, হঠাৎ খুঁজে বেড়ান কে হলো আশিস কোথায়, আমি অনেক পেছন। আমাদের মাননীয় অতিথি আছেন শ্রী অভ্র ঘোষ, শ্রীমতী সুরঙ্গমা ভদ্র, শ্রী হর্ষ দত্ত। তাদের কাছে অনুরোধ করব কিছু কথা বলার। নমস্কার। মাননীয় সভাপতি এবং মঞ্চে যারা আছেন এবং আমার সামনে যারা আছেন, সবাইকে যথোচিত শ্রদ্ধা নিবেদন করে আমি 2-1টা কথা বলবো। আজকে যার জন্মদিন আমরা পালন করছি, তাকে প্রত্যক্ষত চিনি খুব বেশি দিন নয়, বছর 10 হয়তো হবে। এবং সেটাও হয়েছিল দিল্লি শহরে। দিল্লিতে একটা প্রবাসী বাংলা সাহিত্য সম্মেলন হয়েছিল, সেখানে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল। কিন্তু তাকে আমি চিনি 1999 সাল থেকে, সেটা হচ্ছে সাহিত্যের ইয়ারবুকের মাধ্যমে। সাহিত্যের ইয়ারবুক আপনারা সকলে হয়তো জানেন যে 1999 থেকে চালু হয়েছে, এবং যেটা যে কোনো সম্পাদক, লেখক কিংবা পাঠক তাদের জন্য এটা অপরিহার্য বই। বিভিন্ন জনের সঙ্গে সংযোগ রক্ষার জন্য প্রায় আমাদের কাছে এটা বাইবেল তুল্য। আমরা আরেকটা কথা বলার আছে, একটু আগে জাহিরুল ইসলামের ইতিহাস চর্চা নিয়ে কথা হচ্ছিল। আজকে যে বইটা আমরা উন্মোচিত হলো, সেই বইটি ইতিহাসে খলনায়ক। আমি দেখলাম সেটা জাহিরুল ইসলাম উৎসর্গ করেছেন, তার নাম একটু উনিই বলেছেন, সুমন্ত বন্দ্যোপাধ্যায়কে। যে সুমন্ত বন্দ্যোপাধ্যায় ওর প্রথম খণ্ড পড়ে একটি শব্দ লিখেছিলেন যে ডিমিস্টিফাইড হিস্ট্রি, উনি আলোচনা করেছেন। ডিমিস্টিফাইড মানে মিথ মুক্ত ইতিহাস। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে ইতিহাস বলতেই যে সব কিছু সত্যি আমরা পড়ি তা কিন্তু নয়। ইতিহাসে অনেক ক্ষেত্রেই অনেক ভুল তথ্য থাকে। এমন কিছু মানুষ সম্পর্কে এমন কিছু কথা বলা হয় যেটা বলা হয়তো উচিত নয়। সেরকম ইতিহাস চর্চা আমাদের সবসময় যে কাজে লাগে তা নয়, খানিক এটা বিভ্রান্তও করে। কিন্তু জাহিরুল ইসলামের এই বইটি যেহেতু মিথ মুক্ত ইতিহাস, সেটা
ওপরে নির্ভর করা চলে এবং আমরা বিভিন্ন খলনায়ক সম্পর্কে, ইতিহাসের খলনায়ক সম্পর্কে অবহিত হতে পারি। আমার আর একটি কথা বলার আছে, সেটি হলো যে বইটি আজকে আগেই উন্মোচিত হয়েছে, কালের কাফেলা, সৌভাগ্যবশত এই বইটি আমি আবার পড়ব ঠিকই, কিন্তু বইটি আমার পড়া হয়ে গেছে। তার কারণ এই বইটি যখন উনি লিখছিলেন প্রত্যেকটি অংশ উনি আমাকে এই মোবাইলে পাঠাতেন এবং তার থেকে আমার মোটামুটি পড়া হয়ে গেছে। তবে আজকে পুরোটা একসঙ্গে হাতে পেয়ে ভীষণ খুশি লাগছে। জাহিরুল ইসলামের ৮০ বছর পূর্ণ হলো। আমরা আশা করব আরও অনেক দিন তিনি আমাদের ওর লেখা দিয়ে আমাদের উৎফুল্ল করে রাখবেন। ধন্যবাদ। আমি একটা বিচ্ছিরি কাণ্ড করেছি। জাহিরুল হাসান, আমি বারবার জাহিরুল ইসলাম বলে ফেলেছি, ক্ষমা করবেন। না, আসলে উনি আমাকে গৌরবান্বিত করেছেন, তার কারণ হচ্ছে দ্য গ্রেট ইসলাম, দ্য গ্রেট ইসলাম, আপনি বুঝতে পারছেন। আসলে সমীর গোস্বামী একজন কৃতবিদ্য মানুষ, আশিসবাবু জানেন না, সেই জানলে তাকে বলতেন না। কারণ সমীর গোস্বামী জনসংযোগের বিষয়ে এবং সাহিত্যের বিষয়ে একটা তথ্য আকর। এই অনভিপ্রেত ঘটনা ঘটার জন্যেই অবরোধা জাহিরুল হাসানকে ইসলাম বলে ফেলেছেন, কিছু করার নেই। কারণ আমরা তো ভাবিনি এরকম একটা ঘটনা হতে পারে। কারণ তার প্রথমেই আপত্তি ছিল 5 মিনিট কেন। আমি সুরঙ্গমা ভদ্র মহোদয়কে অনুরোধ করব তার বক্তব্য রাখবার জন্য। আজকে যার জন্মদিন, একটা শুভ দিনে এসছি, এতগুলো বই সঙ্গে চা আরও তো আর সব নিয়েই ফিরব। সুতরাং প্রথমেই জানাই তাকে, তার স্ত্রীকে, তার সন্তানকে, সন্তানদের, তার নাতি সাহেবকে আমার অশেষ ভালোবাসা। তার যারা বন্ধুরা সবাই উপস্থিত আছেন তাদের সঙ্গে আমার সমস্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি। আমি জানি জাহিরুল সাহেব সবাইকে এত বেশি মূল্য দেন, সেই মূল্যবান লোকরা আমার সামনে বসে আছেন। আমার এমন কিছু বলার নেই যেটাতে আমি জাহিরুল সাহেবকে অনেক বেশি মূল্যবান করতে পারি, সেটা আমার নেই। কিন্তু প্রথম কথা হচ্ছে ওনার সঙ্গে আমার আলাপ প্রায় 40 বছরের। আমি চাষবাসী যারা করে চাষিদের সঙ্গে থাকি, গ্রামে থাকি, কিন্তু আশ্চর্যকাণ্ড আমাকে যারা কেউ দেখতেই পায় না, উনি আমাকে ভীষণ মূল্যবান করে দিয়েছেন। এই মূল্যবান হওয়ার মধ্যে আনন্দ তো আছেই, তৃপ্তি তো আছেই, কিন্তু সচেতনতাও এসে যায়। নিজেকে মূল্যবান করার একটা চেষ্টা থাকবে। সেই হিসাবে আমি জাহিরুল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। তার জীবন সুন্দর, চোখের এত যত্নের মধ্যেও এত বই পড়েন, এত লেখেন। আমি অকারণেই উদ্বিগ্ন হই, উনি হেসে বলেন ভালো আছি। সেই জাহিরুল সাহেবকে আমি দেখতে চাই অনেক দিন ধরে আনন্দের সঙ্গে, বন্ধুবান্ধব পরিবেষ্টিত হয়ে, স্ত্রীকে পাশে রেখে, নাতনিকে সঙ্গে নিয়ে, সবাইকে নিয়ে থাকুন, আমরাও যেন বাদ না পড়ি। এর বেশি কিছু বলার নেই। তার স্বাস্থ্য কামনা করি। এমন লিখে যান যাতে আমরা পড়তে সত্যি সত্যি, ওনার লেখা যখন পড়ি মনে হয় আমার একটা চেনা জগৎ এসে যায়। উনি হঠাৎ একদিন আমাকে বললেন, আপনার মা কি বই পড়তেন, আপনি লিখুন তো। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভাবতে বসলাম, আমার মা তো দিনরাত বই পড়তেন, কুন্তলাও লিখেছিল মনে হয়। কিন্তু আমরা লিখেছিলাম, নিজের দিকে তাকানো একটা দরকার। আমাদের মধ্যে সব আছে, কিন্তু আমি লিখে উঠতে পারি না। এইখানে সংখ্যাটা আমার লেখার কথা ছিল, কিন্তু আমি তো পারলাম না। লেখাটা বড় কঠিন কাজ আমার জন্যে, অনেক বেশি কঠিন কাজ। যারা লেখক সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আর কিছু আমার বলার নেই। ভালো থাকবেন,
জাহিরুল সাহেবকে সবাই যেন ঘিরে থাকে, উনিও যেন সবাইকে ঘিরে থাকেন, আর সবাই আমাদের আশীর্বাদ পড়ুক তার পরিবারের উপর। কারণ উনি ওনার স্ত্রীর সম্বন্ধে খুব সচেতন। স্ত্রী যে ভালো রান্না করে, স্ত্রী যে ভালো মানে বাড়িতে গেলে আপ্যায়ন করে, উনি খুব ভালো জানেন। তার জন্য ওনার বাড়িতে গেলে আমরা মুগ্ধ হয়ে যাই। মনিরার উপস্থিতি ওনাকে অনেক বেশি প্রাণবন্ত করেছে, অনেক সঞ্জীবিত করেছে। অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার। জাহিরুলদাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। তার 80 বছর পূর্তিতে এখানে তাকে নিয়ে যে সমস্ত আলোচনা এতক্ষণ ধরে আপনারা শুনলেন, তার মধ্যে দিয়ে এই স্রষ্টা মানুষটি, এই ব্যক্তি মানুষটির একটা পরিপূর্ণ ছবি মোটামুটি আপনারা সকলেই দেখলেন। সেগুলোকে নিয়ে আবার নতুন করে কিছু বলার নেই, কেন সময় অল্প, ভাষাও পরিমিত হওয়া খুব দরকার। ওর 75 বছর বয়সে 2022 সালে আমি একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়ে যাচ্ছি। উনি কি কি সৃষ্টি করেছেন, কি কি আমাদের উপহার দিয়েছেন, বাংলা সাহিত্যকে কতটা ধনী করেছেন, এই সমস্ত বিষয়ের বাইরে একটা বিষয়ে যাচ্ছি। ওর 75 বছর বয়সে উনি বাঙালির বই পড়া বলে একটা এই ম্যাগাজিনটা তৈরি করলেন, প্রকাশ করলেন। এই ম্যাগাজিনটা যখন প্রকাশ করার কথা ভাবছেন, করবেন, সেই সময় উনি আমার সঙ্গে টেলিফোনে অথবা কোনো সভাতে দেখা হয়ে গেলে আকস্মিকভাবে এই বিষয়ে আলোচনা করেছেন। তো তখন আমি ওকে বলেছিলাম যে দেখুন, এই আবার একটা ম্যাগাজিন আপনি লিটল ম্যাগাজিনের আকারে করবেন? বলে না, আমাদের এই বই নিয়ে অনেক কথা বলার আছে। বই পাগল বাঙালি, বই প্রেমিক বাঙালি বলে যে একটা অভিধা আমাদের আছে, সেটা প্রায় মুছে যাওয়ার। তা আমি একেবারে খুব উৎসাহিত হয়ে ওকে বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ করুন, ঠিক আছে, আমি লেখা দেব ইত্যাদি। সেরকম নয়, সেটা আমি স্বীকার করছি। কেন স্বীকার করছি সেটা আমি একদম সবার শেষে বলব। এই বইটি উপরে লেখা রয়েছে বাঙালির বই পড়া, পুস্তক প্রেমীদের ষান্মাসিক, প্রথম সংকলন এপ্রিল 2022, সম্পাদক জাহিরুল হাসান। এবার ঠিক সম্পাদকের নামের মাঝখানে একটা স্পেস দিয়ে একটা আবেদন লেখা আছে। সেই আবেদনটা আপনাদের ভালো করে শুনুন। প্রতি মাসে অন্তত একটি পছন্দের বই কিনুন এবং পড়ুন। অনলাইনে পড়া বা সোশ্যাল মিডিয়ায় পড়া বই হাতে নিয়ে পড়ার বিকল্প নয়। অভিভাবকদের বই পড়তে দেখলে শিশুদেরও বইয়ের প্রতি আগ্রহ বাড়বে। সবাই বই পড়লে একদিন দেশ হবে রিডিং নেশন, উইথ কোট। রিডিং নেশন থেকেই হওয়া যায় লিডিং নেশন। বাঙালির বই পড়ার ঐতিহ্যকে শক্তিশালী করতে আসুন আমরা সবাই হাত মেলাই। এই প্রথম সংখ্যাটা যখন বেরোলো, সাম্মানিক সংখ্যা, প্রথমেই একদম উপরেই লিখে দেওয়া আছে যে 6 মাসে একটা করে বেরোবে। ঠিক আছে, খুব ভালো কথা। এই সংখ্যাটা যখন আমার কাছে উনি পাঠালেন, যেহেতু এর ভেতরে আমারও একটা লেখা ছিল, সেই লেখাটা যখন পাঠালেন, তো সম্পাদকের যে নিবেদন, সেটা নাম উনি দিয়েছেন সম্পাদকের চিঠি। সেখানে এই যেটা আমি পড়লাম টাইটেল পেজে ছিল, ঠিক সেইটাই আরেকটু ইলাবোরেট করে লিখছেন। ভেবে দেখুন সেই দিনগুলির কথা, যখন শিক্ষা ও সাক্ষরতার হার আজকের চেয়ে অনেক কম ছিল।
তা সত্ত্বেও পাড়ায় পাড়ায় লাইব্রেরিতে ভিড় হতো। গৃহিণীরা দুপুরবেলায় বুকে বালিশ দিয়ে শুয়ে শুয়ে জম্পেশ করে বই পড়তেন। বিয়েতে বই উপহার দেওয়ার চল ছিল, সেই বই আত্মীয় প্রতিবেশীরাও চেয়ে নিয়ে গিয়ে পড়তেন। স্কুলে স্কুলে গ্রন্থাগার, ছাত্র জীবনে আমরা উন্মুখ হয়ে অপেক্ষা করতাম কোন দিন বই পাব। সেকালে বই মেলা ছিল না, ছিল মেলা বই, ছিল পড়ার জন্যে, কিনে হোক বা চেয়ে চিনতে। পারিবারিক পুস্তক সংগ্রহ ছিল গর্বের বস্তু। এই গুণটার কথাই বলতে চেয়েছি। পারি নাকি তাকে ফিরিয়ে আনতে? এই ষান্মাসিক সংকলন বাঙালির সেই হারানো ধনের বিনয়ী স্মারক, এক মৃদু তাগিদ হারানো ধন পুনরুদ্ধারের। এইটুকু পড়ে ওকে আমি ফোন করে বললাম যে বাঙালির এই যে সংস্কৃতিটা হারিয়ে যেতে বসেছে, বহু কিছুই আমাদের হারিয়ে গেছে। পোশাক থেকে শুরু করে খাদ্য বলুন, চিন্তা ভাবনা বলুন, বহু কিছু হারিয়ে গেছে। আজ এই হলের মধ্যে একজনও কেউ ধুতি পরে নেই। ধুতি ছিল বাঙালির পোশাকের একটা চিহ্ন, ধুতি পাঞ্জাবি, আমরা কেউই পরে আসি। আমি ওকে বললাম যে দাদা এই তো করলেন এবং খুব সুন্দর হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যে আবেদন বাঙালির কাছে রাখলেন সেই আবেদন কোন বাঙালির কাছে রাখলেন? আপনি সেই ফেলে আসা জীবনের সেই বাঙালির কাছে রাখলেন যে হারিয়ে গেছে, না যে নতুন বাঙালি উঠছে তার কাছে রাখলেন? উনি বললেন এটা খুব কঠিন প্রশ্ন করলে তুমি আমাকে, কোন বাঙালির কাছে রাখলাম? আপনি নয় জায়গা ছাড়ুন, নতুনদের জায়গা করতে দিন, আর নয় জায়গা দখল করে বসে থাকুন, যে কোনো একটা। উনি বললেন সেটাও তো একটা কথা, দখল করে তো বসে থাকা যায় না। আমার 75 বছর বয়স হয়ে গেছে, আমাকে তো নতুনদের জায়গা ছাড়তে হবে। আমি বললাম তাহলে এখন বই নিয়ে নতুনভাবে যদি আমরা ভাবতে চেষ্টা করি তাহলে সেটা কতদূর সার্থক হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং আমি ওই যে আপনাদের বললাম যে প্রথম সংখ্যাটা হাতে পাওয়ার পর একটা কথা ওকে আমি বলতে পারিনি যে জাহিরুলদা এই বই কিন্তু আপনি চালাতে পারবেন না। যে ভয় থেকে, যে ত্রাস থেকে, যে ভালোবাসা থেকে আপনি বাঙালির হাতে হাতে বই তুলে দিতে চাইছেন, বাঙালির ঘরে ঘরে বইয়ের স্তূপাকৃতি আকার দেখতে চাইছেন, সেই দিনগুলো মনে হয় আর ফিরে আসবে না। এবং দুটো কি তিনটে সংখ্যা পড়ে আর অন্য যেমন লিটল ম্যাগাজিনের অপমৃত্যু ঘটে, এটিরও সেই রকম ঘটে গেল। কিন্তু আমি তিনটে সংখ্যাই যত্ন করে রেখে দিয়েছি একটা স্মারক হিসাবে, কেননা ওরই এই মন থেকে জন্ম নেয়া একটি কি বলা যেতে পারে বাঙালিকে জাগিয়ে তোলার একটা প্রচেষ্টা। সেই প্রচেষ্টার জন্য আজকে জাহিরুলদাকে আবার আমি অনেক প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। প্রথাগত সভার নিয়ম হচ্ছে সভাপতির ভাষণ। সলিল চট্টোপাধ্যায়। মাননীয় সুধীমণ্ডলী ও আমার স্নেহের জন জাহিরুল মনিরা, আমাকে এখানে ডেকেছিলেন সভাপতিত্ব করার জন্যে, সেটা আমাকে আগে থেকেই বলা ছিল। আমি অত্যন্ত সংকোচে এবং লজ্জায় দ্বিধাগ্রস্ত ছিলাম, কারণ এরকম সুধীমণ্ডলীর মাঝে দাঁড়িয়ে কিছু বলার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। আমার যোগ্যতা বোধহয় একটা হচ্ছে জাহিরুলের সঙ্গে আমার স্নেহের সম্পর্ক, দ্বিতীয়ত হচ্ছে বয়সের একটু আধিক্য। যাক, আমার শারীরিক অক্ষমতা অপারগতার জন্য আমি লজ্জিত, আমি উঠে দাঁড়িয়ে কথাবার্তা বলতে পারছি না, সেই জন্য ক্ষমা করবেন। জাহিরুলের সঙ্গে আমার পরিচয় লেখার মাধ্যমে, সেও বহুদিন আগে, কবে থেকে সেটা আজকে আর মনে করতে পারছি না। আমার কাছে জাহিরুল হাসান এটা সবসময় এক চমক। বহু ব্যাপারেই উনি পথিকৃৎ। সবচেয়ে প্রথম যে ব্যাপারে আমি আকৃষ্ট হলাম তা হচ্ছে সাহিত্যের ইয়ারবুক। প্রথম যখন এটা আমি দেখি, আজ থেকে বোধহয় 20 বছর কি
না, না। হ্যাঁ তাহলে বেশি তাহলে হ্যাঁ আমি বোধ হয় 97 কি 98-তে বোধ হয় প্রথম দেখলাম, দেখে আমি চমকে গেলাম এই জিনিস বাংলা ভাষায় হচ্ছে। যাক, তারপরে দেখে যাচ্ছি একের পর এক চমক। ওর এই জাবেদা, ওর এই বাঙালির বই পড়া, প্রত্যেকটাতেই একটা নতুন ব্যাপার, আগে এরকম আমরা দেখিনি। এটা স্বীকার করতে লজ্জা নেই, বরং আমি গর্বিত যে বাংলায় এ সমস্ত নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন পরীক্ষা জাহিরুল হাসান এনেছেন। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ও সৌহার্দ্যের ভিত্তিটাই হচ্ছে লেখালেখি, লেখা এবং পড়া। বহু ব্যাপারে আমি ওর কাছ থেকে জেনেছি, এখনও অসুবিধা হলে প্রশ্ন করি, কখনো আমি ওকে চেষ্টা করি ওকে জানিয়ে দেবার যেটা আমি জানি। তার মাধ্যমেই এখন সম্পর্কটা অনেক দৃঢ়। আজকের অনুষ্ঠানে এসে আমি আবেগে অভিভূত এবং আপ্লুত। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাহিরুলকে ধন্যবাদ। নমস্কার। কালীর কাফিলার উৎসর্গ করেছেন জাহিরুল্লাহ। কাছের মানুষ, ভালোবাসার মানুষ, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক শ্রী সলিল চট্টোপাধ্যায় জ্যেষ্ঠ ভ্রাতৃপ্রতিমেষু, এটা সলিলদাকেই তিনি উৎসর্গ করেছেন। আমি হর্ষ দত্তর কথা রেশ টেনে সভার পরবর্তী অংশে টানছি। হর্ষ একটা কথা বলেছেন, জাহিরুল্লাহকে বলেছেন, নয় আঁকড়ে ধরে বসে থাকুন, আর না হলে তরুণদের হাতে ছেড়ে দিন। সেই জায়গা থেকেই এরপরে আমাদের আলোচনা ক্রিকেট খেলোয়াড়দের মতো লেখকদের একটা বয়সের পর অবসর ঘোষণা করা উচিত। বক্তব্য রাখবেন শ্রী সোমেন সেনগুপ্ত, প্রাবন্ধিক গবেষক, বিশ্বজিৎ পান্ডা, অধ্যাপক প্রাবন্ধিক, উৎপল ঝা, তার অনেক পরিচয়, কোনটা দেব জানি না, সমন্বয়ক ও বক্তা অভিজিৎ চৌধুরী, প্রশাসক ও কথা সাহিত্যিক। আমার জন্য কিন্তু লিখে দিয়েছে, প্রত্যেকে বলবেন 5 মিনিট করে। অরুন্ধতী চৌধুরী ও অদ্রৈজা অধিকারী আমাদের এই 4 জনকে বরণ করে নেবেন। এরপরে মাইক্রোফোন অভিজিতের দায়িত্বে। আপনাদের সকলকে, আমরা একটু অন্যরকম অনুষ্ঠানের মধ্যে এসেছি। ক্রিকেট খেলোয়াড়দের মতো লেখকদের কি একটি বয়সের পর অবসর ঘোষণা করা উচিত? ক্রিকেটের জায়গায় ফুটবল হতে পারতো বা অন্য কোনো খেলাও হতে পারত। আমি প্রথমে কিছু বলবো না, আমি প্রথমেই একদম যারা বক্তা তাদের হাতে আমি দায়িত্ব সমর্পণ করে দেব, এবং যদি সময় থাকে তারপর আমিও আমার বক্তব্য কিছু বলবো। আমি প্রথমে কাকে ডাকি?
আপনি বলুন। সৌমেন সেনগুপ্ত। আমি সৌমেন সেনগুপ্তকে প্রথমে অনুরোধ করছি এই বিষয়টির উপর 5 মিনিটের মধ্যে আলোকপাত করতে। সঞ্চালক মশাইকে আমার বিনীত অনুরোধ, যে মুহূর্তে 5 মিনিট হয়ে যাবে অনুগ্রহ করে আমাকে সংকেত দেবেন, আমি 1 সেকেন্ডও সময় বেশি নেব না। আমি প্রথমেই সরাসরি বিষয়ের মধ্যে প্রবেশ করতে চাই। উদ্যোক্তারা আমাদের একটা সুবিধা করে দিয়েছেন। তারা বলেছেন ক্রিকেটারদের মতো লেখকদের কি অবসর নেওয়া উচিত। খুব ভালো করেছেন যে উনি লেখক বলতে কাউকে নির্দেশ করেননি। উনি কি ফিকশন লেখক না নন ফিকশন লেখক সেটার উদ্যোক্তারা আমাদের বলেননি। ফলে জাহিরুলদার জন্মদিনে এসে, যিনি মূলত একজন নন ফিকশন লেখক, এই বিষয়টা নিয়ে কথা বলতে আমার মনে হয় শুধু আমার একার নয়, আমার বাকি সহবক্তাদেরও বেশ সুবিধা হবে। সত্যি কি একজন নন ফিকশন লেখকের অথবা একজন ফিকশন লেখকের কোনো একটা সময় অবসর নিয়ে নেওয়া উচিত? আমি একটু 1934-এ যাব, 1934 সাল। বাংলা সাহিত্যের জন্য এই বছরটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বছর। 1934 সাল রবীন্দ্রনাথের জীবনের, সাহিত্য জীবনের একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি সাল। কেন? এই বছর উনি তার জীবনের শেষ উপন্যাস 4 অধ্যায় লেখা সম্পূর্ণ করেছিলেন। সারা জীবনে মাত্র 13টা উপন্যাস লিখলেন, এত কিছু লিখলেন, উপন্যাস লিখলেন মাত্র 13টা, এবং মৃত্যুর 6 বছর আগে রবীন্দ্রনাথ তার জীবনের শেষ উপন্যাস লিখে আর উপন্যাস লিখলেন না। এবার 1934 সালে রবীন্দ্রনাথ যে পাঠক ছিলেন বিরাট রকম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং রবীন্দ্রনাথ 1934-এ চোখ বন্ধ করে বলা যায় 2টি উপন্যাস পড়ে ফেলেছিলেন। একটি হচ্ছে তারাশঙ্করের চৈতালি ঘূর্ণি, আর একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো লেখা পড়েছিলেন কিনা আমি জানি না, বিজন ঘোষাল বলতে পারবেন। কিন্তু তিনি যে নিয়মিত তারাশঙ্কর পড়তেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, প্রচুর প্রমাণ আছে। সুতরাং ধরে নেওয়া যায় চৈতালি ঘূর্ণি এবং পথের পাঁচালী এই 2টির পাঠক রবীন্দ্রনাথ। 4 অধ্যায় লিখবার সঙ্গে সঙ্গে যে রবীন্দ্রনাথ নিজের ঔপন্যাসিক হিসাবে বিরাট সফল না হওয়ার অবস্থাটা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন, তিনি কিন্তু পরবর্তী 6 বছরের জীবনে আর একটি উপন্যাসও লিখেননি। যদিও একাধিক পত্রাবলিতে আমরা দেখতে পাই এর পরেও তার কাছে বিচিত্রা পত্রিকা এবং প্রবাসীর জন্য উপন্যাস লিখবার আবেদন গেছে। এইটুকু বলে এবার যদি চোখ ফেরাই, রবীন্দ্রনাথ তো শুধুমাত্র ফিকশন রাইটার ছিলেন না, তিনি কিন্তু নন ফিকশন রাইটারও ছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু 1934-এর পর তার নন ফিকশন লেখালেখি বন্ধ করেননি। তিনি তার মৃত্যুর কয়েক মাস আগেও সভ্যতার সংকটের মতো, যদিও সেটা ভাষণ হিসাবে লিখেছিলেন, ক্রাইসিস অফ সিভিলাইজেশনের মতো একটি অসাধারণ প্রবন্ধ পৃথিবীকে উপহার দিয়ে গেছেন। অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, যে লেখক নন ফিকশন লিখবেন তার অবসর নেওয়ার বয়স সেদিন যেদিন পৃথিবীর সঙ্গে সংযুক্ত হওয়ার মতো তার মস্তিষ্কের কোষগুলি সচল থাকবে না, তার আগে অবধি নয়। একজন রাজনৈতিক সচেতন লোক, একজন সমাজ সচেতন লোক, একজন অবস্থাকে পরিমাপ করার যোগ্যতা অর্জন করার মতো লেখক, তিনি রবীন্দ্রনাথ হতে পারেন, তিনি আমাদের মতো কেউ হতে পারেন। আমার মতে মৃত্যুর আগের মুহূর্ত অবধি তার অবসর নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যিনি ফিকশন লিখছেন, যাকে ক্রমাগত জীবনের সঙ্গে জড়াতে হবে, যাকে ক্রমাগত জানতে হবে যে তার যখন স্থবিরতা চলে আসছে, যখন তার ফিজিক্যাল একটা অবস্ট্যাকল চলে আসছে, যিনি যখন প্রত্যেক দিন কলেজ স্ট্রিট কফি হাউসে অথবা রাস্তায় বেরিয়ে কলকাতাকে বা ভারতবর্ষকে চিনতে পারছেন না, তিনি কি তখনও তার ফিকশন লেখা লিখে যাবেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। 80 বছর পার করবার পর 82 বছর বয়সে শীর্ষেন্দু মুখোপাধ্যায় যখন আনন্দমেলা পত্রিকায় আরও একবার চমকে ওঠার মতো একটি কিশোর সাহিত্য লিখলেন, আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে মাঝে কয়েক বছর আপনার তো কিশোর সাহিত্যে কোনো ম্যাজিক ছিল না, আবার কি ঘটে গেল যে লাস্ট 2 বছর 80 পার করবার পর আবার কিশোর সাহিত্যে আপনার একটা ম্যাজিক ফিরে এলো? অত্যন্ত সৎভাবে শীর্ষেন্দু বাবু একটা কথা বলেছিলেন
যে আমি এখন তাদের সঙ্গে আর মিশি না যারা আমার বয়সী। কারণ যারা আমার বয়সী 82 বছর বয়স, তাদের সঙ্গে মিশলে মৃত্যু চিন্তা আসে, স্থবিরতা চিন্তা আসে। আমাকে যেহেতু ফিকশন লিখতে হয়, আমার এখন সব থেকে প্রিয় বন্ধু আমার নাতি নাতনির বন্ধুরা। আমি তাদের সঙ্গে কথা বলি, তারা তাদের মোবাইলে যে অ্যাপসগুলো ডাউনলোড করে আমি সেগুলো বোঝার চেষ্টা করি, আমি চ্যাট জিপিটি বোঝার চেষ্টা করি। তখনই আমি বুঝতে পারি আমাকে যদি ফিকশন লিখতে হয়, তাহলে আমাকে অবসর যদি না নিতে হয়, তাহলে আমাকে পৃথিবীর সঙ্গে, আধুনিক পৃথিবীর সঙ্গে সংযুক্ত থাকতে হবে। সুতরাং একজন লেখক তার ক্রিকেট প্লেয়ারদের মতো অবসর নেবেন কিনা, মনে রাখবেন একজন ক্রিকেট প্লেয়ারের দক্ষতা 90% নির্ভর করে তার শারীরিক দক্ষতার উপর। তার মস্তিষ্ক একটা বিরাট ব্যাপার, মস্তিষ্কের সচলতা বন্ধ হলে একটা ক্রিকেটারেরও কেরিয়ার বন্ধ হয়ে যায়। এর 4টি উদাহরণ আছে। আমরা যখন ছাত্র ছিলাম 30 বছর আগে এই কফি হাউসে আমরা 4 জনকে নিয়ে খুব আলোচনা করতাম। শেষ হয়ে গেছে? আমি কি চলে যাব? আমি বাক্যটা শেষ করছি। আমি আরও একবার বলতে চাই, যিনি নন ফিকশন লিখবেন তার জন্য মস্তিষ্কের সচলতা সবসময় প্রয়োজন, আর যিনি ফিকশন লিখবেন অবসর নেওয়ার আগে তার যদি পৃথিবীর সঙ্গে সংযোগ থাকে, আধুনিক পৃথিবীর সঙ্গে, তার অবসর নেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। ওপেনিং ব্যাটসম্যান চমৎকার জমিয়ে দিয়েছেন। এবার আমাদের উৎপল ঝা, মাননীয় উৎপল ঝা মহাশয় আসবেন, তিনি তার বক্তব্য পেশ করবেন। মঞ্চে আসীন আমার সহবক্তা জাহিরুলদা এবং জাহিরুলদার শুভানুধ্যায়ী যারা এখানে উপস্থিত আছেন, জাহিরুলদার 80 বছর উপলক্ষে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি সুবক্তা নই, তারপরে 5 মিনিটের একটা সতর্কবাণী আছে, সেই জন্য আমার বক্তব্য আমি ছোট করে লিখে নিয়ে এসেছি, সেটাই আপনাদের কাছে নিবেদন করব। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, খেলোয়াড়দের যে প্রসঙ্গটা আছে আমি সেটি এড়িয়ে যাচ্ছি। আমি মনে করি দুটির মাপকাঠি আলাদা, সুতরাং সেই প্রেক্ষিতে এই আলোচনাকে না করে আমি যদি এইভাবে ভাবি যে একজন লেখক তার যে বিষয়টাকে ধরেই বলি, এখানে বলা হয়েছিল ক্রিকেট খেলোয়াড়দের মতো লেখকদেরও একটা বয়সের পর অবসর ঘোষণা করা উচিত। বা আমি বলবো এখান থেকে লেখকদের একটা বয়সের পর অবসর ঘোষণা করা উচিত কিনা। এই প্রসঙ্গে বলি, আমার মনে হয় লেখকদের কলম ধরার উদ্দেশ্যটা কি, সেই জায়গা থেকে যদি ভাবি, অর্থাৎ কেন তারা লেখেন, এখানে দুটো মতবাদ আমরা দেখি, একটা শিল্পের জন্য আর একটা জীবনের জন্য। যারা জীবনের জন্য শিল্প মতবাদে বিশ্বাসী, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য বা সুভাষ মুখোপাধ্যায়ের প্রমুখ লেখকরা, তারা চেয়েছিলেন সমাজের নিষ্পেষিত মানুষের কথা তুলে ধরতে, সমাজে বিপ্লবাত্মক একটা পরিবর্তন ঘটাতে। সুভাষ মুখোপাধ্যায় নিজেই লিখেছেন, সমাজের সাধারণ মানুষের জীবন সংগ্রাম, রাজনৈতিক চেতনা ও মানুষের অদম্য প্রাণশক্তিকে তুলে ধরার জন্যেই নাকি তার কলম ধরা। মানিক বন্দ্যোপাধ্যায় প্রতিভায় বিশ্বাস নন, তিনি বলতেন মানসিক অভিজ্ঞতাই হচ্ছে আসল কথা। সেইখানে দাঁড়িয়ে তার স্বীকারোক্তি, লেখা ছাড়া অন্য কোনো উপায়ে যেসব কথা জানানো যায় না, সেই কথাগুলো জানাবার জন্যই আমি লিখি। আর সুকান্ত ভট্টাচার্য তো বলেই দিয়েছেন যে শিশুদের বাসযোগ্য করার জন্যই তার অঙ্গীকার। তা এই বিশেষ মতবাদের বাইরে যারা আছেন তারা যে সবাই কলা কৈবল্যবাদী এমনটা নয়। কেউ বলেন আর কিছু পারি না বলেই লিখি, কেউ বলেন লেখা তথা শিল্প সাহিত্যের ভিতর দিয়ে এক জীবনে অগণিত জীবনযাপনের সুযোগ মেলে। কেউ বা বলেন নিজের জীবন ও সমকালের স্মৃতি ধরে রাখার জন্যই নাকি লেখা। আবার কেউ বলেন সাহিত্যিক হিসাবে খ্যাতি লাভের আকাঙ্ক্ষায় এসেছেন এই পথে।
বিমল মিত্র, অন্নদাশঙ্কর রায়, নবেন্দু ঘোষ, আরও অনেকেই আছেন যারা চেয়েছিলেন পার্ট টাইম লেখক নয়, পুরো সময়ের জন্য লেখক হতে। কবি জীবনানন্দ যেমন বলেছেন, তার আবার একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন, আমার এবং যাদের আমি জীবনের পরিজন মনে করি তাদের অস্বস্তি বিলোপ করে দিতে না পেরে জ্ঞানময় কথার প্রয়াস পাই, এই কথাটি প্রচার করে যে জীবন নিয়েই কবিতা। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বলেছেন, লিখি যাতে আমার বন্ধুরা আমাকে আর একটু বেশি ভালোবাসে। আবার জর্জ অরওয়েলের মতে, নিজেকে চতুর প্রমাণ করার জন্য মৃত্যুর পর স্মরণীয় হয়ে থাকবার বাসনায় এবং শৈশবে যারা আমাকে অবজ্ঞা করেছিল সেই বয়স্কদের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই নাকি তার লেখালেখি। আর লাজবাব বক্তব্য হচ্ছে আদ্রে জিদের। তিনি বলছেন, লিখি কারণ না লিখলে হাত ব্যথা করে। তাই এই যে লেখার নানা রকম উদ্দেশ্য, তার সঙ্গে আরেকজনের কথা যুক্ত না করলেই নয়, তিনি রবীন্দ্রনাথ। আনন্দ লাভই তার জীবনের বীজমন্ত্র। যদিও তিনি বলেছেন, জীবনের গভীর দুঃখের সময়ই দেখি লেখা আপনি সহজে আসে। মন বোধ হয় নিজের রচনা শক্তির ভেতরে ছুটি পেতে চায়, অর্থাৎ দুঃখ নিবারণ ও আনন্দ লাভের জন্যই তার লেখালেখি। আমাকে একটু প্লিজ বলে দেবেন আর 40 সেকেন্ড। হ্যাঁ, 40 সেকেন্ড। আচ্ছা, আমি এবার শেষ করছি। এইখানে এসে রমাপদ বাবুর কথা অনেকে আমাকে আমি লিখে এনেছিলাম, সেই প্রসঙ্গ বাদ দিয়ে যাচ্ছি। তাহলে কি ধরে নিতে হবে যা বলার ছিল সব বলা হয়ে গেছে, এই জন্যই কোনো লেখক অবসর গ্রহণের কথা বলেন? নাকি তার লেখা অকিঞ্চিতকর হয়ে যাবে সেই জন্য? নাকি এতদিন সাহিত্যকর্মে লিপ্ত থেকে পরিবার পরিজনের প্রতি যথা কর্তব্য পালন না করতে পারার কোনো ক্ষত নিবারণের জন্যই তিনি সাহিত্যক্ষেত্র থেকে নিজেকে গুটিয়ে নিতে চান? অথবা সাংসারিক জীবনের অন্য এক আনন্দ লাভের বাসনা তার তীব্র হয়ে উঠেছিল? অথচ রবীন্দ্রনাথ তো বলেছিলেন, লিখেছি তো ঢের, এখন পেয়েছি টের, সে কেবল কাগজের রঙিন ফানুস। তারপরেও তার লেখা থামেনি। 80 বছর বয়সেও, মৃত্যুর 7 দিন আগেও তার তিনি রচনা করে গেছেন। হ্যাঁ, নমস্কার। জাহিরুলদার প্রতি অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার শেষ বক্তব্য, সুতরাং জীবন থেকে অবসর নেননি, আপনি আমাদের সকলকে প্রাণিত করে চলেছেন। আপনার কলম সচল থাকুক। নমস্কার। এই পর্বে আমরা কিন্তু সময়ের সঙ্গে একেবারে তাল মিলিয়ে চলেছি। আমার পরবর্তী বক্তা শ্রী বিশ্বজিৎ পণ্ডা, এবার তিনি তার বক্তব্য পেশ করবেন। সকলকে যথাযোগ্য সম্ভাষণ। হ্যাঁ, আমিও এর আগে যারা বললেন তাদের মতোই ক্রিকেট ইত্যাদির বিষয়টাকে সরিয়ে রাখছি, এবং আমার মনে হয়েছে এই টপিকে যদি এই অংশটুকু না থাকতো তার সেটা আরও ব্যাপ্ত হতো। কারণ মিলিটারি, অনেক রকম স্পোর্টস ইত্যাদির সঙ্গে সরাসরি একটা বয়সের যোগ যদি আমরা এইভাবে ভাবি, তাহলে এক লাইনে বলা শেষ না। ক্রিকেটারদের একটা বিশেষ সময়ের পরে অবধারিতভাবে অবসর নিতে হয়, লেখকদের নেওয়ার দরকার নেই। কিন্তু সত্যিই কি দরকার নেই? আমি একটা দুটো ঘটনা বলি। আপনারা অনেকেই এখানে লেখক আছেন, সকলের সঙ্গে আপনাদের বিভিন্ন লেখকের কথা হয়। পরশুদিন একজন লেখকের সঙ্গে আমার কথা হয়েছিল, আমি নাম বলছি না। তিনি আমাকে বলছেন, তিনি একটা আকাশবাণী নিয়ে উপন্যাস লিখেছেন, আপনারা বুঝেই গেছেন কার কথা বলছি, বইমেলায় বেরিয়ে গেছে। তিনি বললেন, এটা দেখেছিস? আমি যে হ্যাঁ দেখেছি, পড়েছি। এটাই আমার না শেষ কাজ, আমি আর কোনো কাজ করতে পারবো না। বলছি কেন? আপনি গল্প লিখছেন না? বলছি না, বড় কাজ পারবো না। আপনি গল্প লিখছেন না? বলছে হ্যাঁ লিখছি, কিন্তু একটা সময়, আমি একদম স্মৃতি থেকে বলছি, একদিন আগে কথা হয়েছে তো, একটা সময় গল্পের শব্দগুলোকে আমি খেলাতে পারতাম আঙুল দিয়ে,
পুতুলের মতো খেলাতে পারতাম, এখন আমি পারছি না। সেই মানুষটির কি অবসর নেওয়া উচিত নয়? আমি প্রশ্নটুকু রাখলাম। কালকে একটি অনুষ্ঠান রোটারি সদনে হয়েছিল, আমি সেই সংগঠনের সঙ্গে যুক্ত। সেই অনুষ্ঠানে একজনের বই প্রকাশিত হলো, তিনিও খুব সিনিয়র লেখক। তিনি উঠে বললেন, তার একটা পুরনো বই আমরা ইংরেজিতে অনুবাদ করেছি, তিনি উঠে বললেন যে আমি করোনার পরে 2020 সালের পরে আমি কিছু লিখিনি, আমি কিছু লিখতে পারিনি। আসলে আমরা চাই বা না চাই, অবসরের একটা জায়গা কিন্তু চলে আসে। এবার আমি আসি, এরকম আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছেন, আপনাদেরও আছেন। দেখলেন যে পরপর উনি 10টা 15টা 20টা লেখা খুব ঝোলাচ্ছেন, আমরা সকলেই বিরক্ত হয়ে যাচ্ছি। তারপরে তিনি এমন একটা লেখা উপহার দিলেন, আমরা সকলে চমকে উঠলাম। একটু আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা উঠেছিল, 83 বছর বয়সে। যদি সত্যিই তিনি অবসর নিতেন, লেখা বন্ধ করে দিতেন বন্ধুদের কথা শুনে, তাহলে তো এই আশ্চর্য লেখাটি পেতাম না। আমার মনে হয় এই আলোচনার প্রসঙ্গেও সবচেয়ে জরুরি যেটা আমাদের বাংলা বাজারে নেই, আমি বাংলা সাহিত্য বলছি না, বাংলা বাজারে প্রায় নেই, সেটা হচ্ছে সম্পাদনা। আমরা সম্পাদনার ভেতর দিয়ে যাই না। পত্রিকার অধিকাংশ ক্ষেত্রে যেটা সম্পাদনা হয়, অধিকাংশ ক্ষেত্রে সংকলক। সম্পাদক ঠিক করবেন একজন লেখকের কি অবসর নেওয়ার সময় হয়েছে, বা সাময়িক অবসর তিনি নেবেন। আমাদের দেশ চালান যারা, তাদের তো বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। আমরা তো জানি বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যে ম্যাচুরিটি সেটা বাড়ে। সাহিত্য সংস্কৃতির সঙ্গে তো ম্যাচুরিটির বিরাট যোগ। শরীরের যোগ তো অতটা নয়, একটা সময় ছিল শরীরের যোগ, এখন তো আমরা শুধু মুখে মুখে বললেও তো লেখা হয়ে যায়। তাহলে কি অবসর নেওয়া দরকার? আসলে আমার মনে হয় মাঝে মাঝে অবসর নেওয়া দরকার। আমি জাহিরুল্লাহর মতো তরুণ মানুষ কেউ থাকতে পারেন। একটু আগে প্রথমে এসেছিল যে ফিকশন নন ফিকশন, আমার কিন্তু মনে হয় ঠিক আলাদা। নন ফিকশনের ক্ষেত্রেও কিন্তু যে ধরনের চিন্তা চেতনা করার দরকার, যদি একটা মানুষের বয়সের উপর নির্ভর করছে না, নতুন কিছু ভাবতে না পারেন। আমরা নিজে দেখেছি, আমি এমনি বুক রিভিউ ছাড়া কিছু করি না। এখন কেউ কিছু লিখতে বললে ল্যাপটপ খুলে পুরনো লেখাগুলোকে কেটে 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 লেখার চেষ্টা করি। তাহলে কি অবসর নেওয়া উচিত নয়? আমার মনে হয় সম্পাদক ঠিক করবেন অবসর নেওয়া হবে কি না, এবং সম্পাদক তাকে উদ্দীপিত করবেন। আমার একটা সময় এখানে মঞ্চে আছেন, উৎপল্লার কথা একটু ব্যক্তি কথা বলি। একটা সময় প্রচণ্ড রাগ হয়েছিল, তখনও আমার অনেকটা বয়স হয়ে গেছে, খুব কচি নই। তিনি আমাকে প্রায় ঘাড় ধরে তার সম্পাদনার ভেতর দিয়ে যেতে হয়েছিল, আমাকে ন্যাশনাল লাইব্রেরিতে দৌড় করিয়েছে। তখন মনে হয়েছিল না, দরকার নেই লেখাটা ছাপার। এখন মনে হয়, আমার তো তার মনে হয়েছিল এইটা যদি না করি তাহলে অবসর নেওয়া দরকার। আসলে অবসর নেওয়া দরকার কি দরকার নয়, সেটা সাময়িকভাবে দরকার। বাস্তবিক যদি কেউ বন্ধ করে দেন তাহলে, এবং শুধু লেখালেখির ক্ষেত্রে নয়, যে কেউ ক্ষেত্রে। আর একটা ঘটনা বলি, কালকে আমি ওই অনুষ্ঠানে মঞ্চে সঞ্চালনা করেছিলাম, একজন বিখ্যাত মানুষ সামনে বসে আছেন, তার নামটা ভুল বললাম, তার টাইটেলটা ঠিক বললাম, আরেকজন বিখ্যাত মানুষের ওই টাইটেলের নাম বলে দিলাম আমি। অমুকজন এখন আসছেন গল্প পড়তে, মানে লজ্জায় লাল হয়ে যাচ্ছি। পাশে বসতে বসতে আমি উইংসের পাশে ভাবছি, আমারই তো অবসর নেওয়ার বয়স হয়ে গেছে। ধন্যবাদ। আসলে তিনজন যে কথা বললেন, আমি মঞ্চের এতদিনের অভিজ্ঞতা একটা জিনিস বলতে পারি, যেটা উৎপল দত্ত স্যার বা অজিতেশ বন্দ্যোপাধ্যায় স্যার বা সৌমিত্র স্যারের কাছে শিখেছি। রেজিমেন্টেশন যদি না থাকে না, সে বৃদ্ধ হবেই। সে লেখায় হোক, গানে হোক, অভিনয়ে হোক, সমস্ত কিছুতে যে রেজিমেন্টেড, যে একবার মিলিটারি হয়েছে, সে কিন্তু মনে প্রাণে মিলিটারি হয়ে থাকে। এই মৃত্যু স্তক, এইটুকুনি আমার বলার, আমার অভিজ্ঞতায়। এবার অভিজিৎ চৌধুরীকে আমি ডাকি, তিনি বক্তা হিসেবে তার বক্তব্য রাখার জন্য। তার সময় কিন্তু 5 মিনিট। আপনাদের আরেকবার নমস্কার জানাই। এর আগে সঞ্চালক হিসেবে জানিয়েছি, এবার বক্তা হিসেবে আপনাদের নমস্কার জানাই। একটু আগে বিশ্বজিৎ বাবু বলছিলেন সম্পাদকের কথা। প্রথম সম্পাদক লেখক নিজেই, নিজের লেখার সম্পাদক। তার মাঝে মধ্যে জিজ্ঞাসা করা উচিত, আমি লেখক তো,
তিনি যদি একবার হাওয়ায় ভাসিয়ে দেন এ কথা যে তিনি লেখক কিনা, প্রতিধ্বনি উত্তর দেবে তিনি লেখক হননি। এবং যতদিন প্রতিধ্বনি উত্তর দেবে তিনি লেখক হননি, তখন লেখার অন্বেষা তার বেঁচে থাকবে, তার অনুসন্ধান অব্যাহত থাকবে। অনেক সময় কি হয়, সমকালে মিথ্যে খ্যাতি, মিথ্যে পুরস্কার অলেখককেও লেখক বানিয়ে দেয়। এটা অনেক সময় বিরাট দুর্ভাগ্যের কারণ হয়ে যায়। আবার সত্যিকারের বড় লেখক প্রতিষ্ঠানের আলো পড়ে পড়ে তিনি যা না তার চেয়েও বেশি উনি প্রতিভাত হয়ে যান। তখন তার নিজের উপরই তার একটা চাপ তৈরি হয়ে যায় যে তার যে কীর্তি যা তিনি তৈরি করেছেন এবং প্রতি মুহূর্তে যে স্তুতি সমকালে তার প্রতি চলেছে, সেটা রক্ষার জন্য তিনি আরও আরও লিখতে চান, এবং যখন তার লেখা উচিত নয়। আর্নেস্ট হেমিংওয়ের কথা আমরা জানি। হেমিংওয়ে লিখতে পারছেন না। আমাদের দেশে উপন্যাস যারা লেখেন, আমি কথা সাহিত্যের কথা বলি, 150-200 বিশাল সংখ্যক উপন্যাস তারা লেখেন, ক্ষতি নেই। উপন্যাসের তো জন্ম নিয়ন্ত্রণ নেই, কাজে লিখতেই পারেন তারা। আর বিদেশে গার্সিয়া মার্কেজের মতন বিখ্যাত উপন্যাসিক মাত্র 8টা থেকে 10টা উপন্যাস লিখছে। হেমিংওয়ে কয়েকটা উপন্যাস লেখার পর আবার লিখতে পারছেন না। সবাই বলছেন হেমিংওয়ে ফুরিয়ে গেছে। তখন তিনি ফুরে এলেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি দিয়ে, এবং একটা বড় চমক আনলেন এবং একটা ম্যাজিক তৈরি করলেন যে তিনি ফুরিয়ে যাননি। ওই যারা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি পড়েছেন, সেই বুড়ো স্যান্টিয়াগোর মতন তিনি প্রমাণ করলেন যে তিনি সাহিত্যে এখনও চ্যাম্পিয়ন হয়ে রয়েছে। ক্রিকেটের সঙ্গে সাহিত্য তুলনীয় নয়। এক হচ্ছে ফিজিক্যাল উৎকর্ষের কারণে, মস্তিষ্কের উৎকর্ষ আর ফিজিক্যাল উৎকর্ষ দুটো ভিন্ন জায়গায়। আমি ছেলেবেলায়, কিশোরবেলায় ক্রিকেট খেলেছি। যখন মাঠে নেমে ভাবতাম আজকে প্রথম বলেই আউট হয়ে যাব, আউট হয়ে যেতাম। যেদিন ভাবতাম আমি ক্রিজে টিকে থাকবো, আমার পাড়ার ক্রিকেট, আমি টিকে থাকতাম। ক্রিকেট হচ্ছে সেই কনফিডেন্স। আর লেখক হচ্ছে, কিন্তু যদি প্রত্যয়হীনতার জগতে সে বেঁচে থাকে, সে ছুতে চায় কিন্তু সে ছুতে পারে না, তার পরবর্তী লেখায় সে মনে করে এবার আমি ছোবো, এবার আমি লেখক হব। নমস্কার, ভালো থাকবেন।